ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্যরা আলোচনা সবাই কি বলছেন চলুন জেনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم ধন্যবাদ মুকররম আদনানকে। আলোচনা সভার পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত সদস্য জাহিদ বিন নাসের। সাংবাদিকবৃন্দ, মহানগর উত্তর এবং দক্ষিণের ঢাকা মহানগরের থানার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 5ই মে 2013 সেই জায়গাতে কি বিভৎস ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা প্রত্যেকেই সেই সময় প্রত্যক্ষ করেছি। টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আপনার একটা পুলিশের পিছনে একজন তরুণ খুব ভীতসন্ত্রস্ত অবস্থায় গিয়ে আশ্রয় নেবার চেষ্টা করছে। আপনারা অনেকেই বোঝায় দেখেছেন। সে সময় রাষ্ট্রীয়ভাবে এই তথ্যগুলো, এই সমস্ত ভিডিও চিত্র, সেই সমস্ত ইতির চিত্র যাতে মানুষের সামনে না আসতে পারে, অর্থাৎ ফ্যাক্ট যেটা ঘটেছিল সেটা থেকে যাতে মানুষের অবস্থান সম্পূর্ণ ভিন্ন দিকে থাকে এবং তাদের দৃষ্টি যাতে ভিন্ন দিকে থাকে, সেই সমস্ত অপচেষ্টা কিন্তু সেই সময় রাষ্ট্রযন্ত্রের তরফ থেকে ছিল। আমি আইনের একজন ছাত্র হিসেবে আমি এটুকু বলতে পারি যে সেখানে গণহত্যা তো বটেই, কারণ একটা সমস্ত সম্প্রদায়কে ভীত সন্ত্রস্ত করবার জন্য সেই অপকর্মটা ঘটানো হয়। সুতরাং এই ঘটনাটা, এই ফৌজদারি ঘটনা, আপনারা জানেন যে কখনো কিন্তু সেটা সময় দ্বারা বাড়িত হয় না। কাজেই এটার সাথে আমাদের একমত হতে হবে। আমাদের মত ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম ভিন্ন হতে পারে, আমাদের পথ ভিন্ন হতে পারে, আমাদের তরিকা ভিন্ন হতে পারে, কিন্তু আমরা যাতে এই শাপলার গণহত্যা এবং শাপলার যে সমস্ত অপকর্মগুলো ঘটেছিল এবং যারা এখনও কাতরাচ্ছেন, যারা এখনও পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের জুলাই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন অনেক যোদ্ধা, শাপলাও কিন্তু আমাদের এক যুদ্ধ ছিল, সেখানেও অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং তাদের হাত পা হারিয়েছেন। তাদের সেই ক্ষতিপূরণের দায় আমি রাষ্ট্রের কাছে সেই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জাহিদ বিন নাসিরকে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক জনাব মাওলানা সানাউল্লাহ ভাইকে। জনাব মাওলানা সানাউল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 2013 5ই মে শাপলার যে ঘটনা সংঘটিত হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পক্ষ থেকে জনগণের উপরে এবং নির্যাতন, নিপীড়ন, গণহত্যা বাংলাদেশের ইতিহাসে জন্মেনি, ঘটেনি। বিশ্বের ইতিহাস তালাশ করলেও কোনো সরকারের পক্ষ থেকে জনগণের উপরে এরকম নির্মম নির্যাতন হয়েছে কিনা আসলে সঠিক কথা আমার জানা নেই। তো বিগত ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার এই দেশের জনগণের উপরে যে নির্যাতন, নিপীড়ন, যে গণহত্যা দিয়েছে,
আমি মনে করি শাপলার গণহত্যার দিকেই যদি আমরা লক্ষ্য করি, এই একটা গণহত্যার দিকে লক্ষ্য করি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে আমরা ঘোষণা করতে পারি। এত ডকুমেন্টস, এত গণহত্যার আমাদের প্রয়োজন নেই। শাপলার পরে 2021-এর ঘটনা ঘটেছে, 2024 জুলাই বিপ্লবের ঘটনা ঘটেছে, তারপরও আওয়ামী লীগ সংগঠন হিসাবে এখন পর্যন্ত আমরা নিষিদ্ধ করতে পারিনি, তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিতে পারিনি। আমাদের জন্য অনেক বড় লজ্জা। এক শাপলার ট্র্যাজেডি, এক শাপলার গণহত্যার দিকেই যদি আমরা তাকাই, এত মানুষকে শহীদ করেছে, এত মানুষের উপরে নির্যাতন করেছে, অনেক মানুষ এই আওয়ামী লীগের নির্যাতনে নিজেদের বঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আমি মনে করি আওয়ামী লীগ শুধু সংগঠন হিসাবে নিষিদ্ধ হওয়া, এটা আমি মনে করি এটা তাদের জন্য কম হবে। আওয়ামী লীগ সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসাবে আমরা সরকারের কাছে আবেদন করব, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন থাকবে যে দল হিসাবে শুধু নিষিদ্ধ নয়, তাদেরকে আন্তর্জাতিক মহলে জঙ্গি সংগঠন হিসাবে তাদেরকে ঘোষণা করতে হবে। এজন্য শাপলার যারা শহীদ হয়েছেন সকল শহীদদের মাগফিরাত কামনা করি এবং আওয়ামী লীগের এই ১৬ বছর নির্যাতন নিপীড়নে যারাই তাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শহীদ হয়েছেন সকলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, সে আবেদন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে করছি। এবং সকল যারা আহত অবস্থায় কষ্টে জীবনযাপন করছেন সকলকে সুস্থ ট্রিটমেন্টের জন্য, সকলের সুস্থতার জন্য সরকারের পক্ষ থেকে তাদের খরচ বহন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ সাল্লাহ ভাইকে। আমরা বরাবরই বলে আসি যে আওয়ামী লীগ এই দেশীয় কোনো রাজনৈতিক দল নয়, এটি ভারতের প্রেসক্রিপ্টেড একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন হিসাবে যার সম্পৃক্ততা ইতিমধ্যে জাতিসংঘ তাদের তদন্ত প্রতিবেদনে যার সম্পৃক্ততা মিলেছে, যারা 2009 আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করে 2013-তে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামার উপরে নির্জারে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে ল্যাম্পপোস্টের আলো নিভিয়ে দিয়ে গণহত্যা চালিয়েছে, যারা 2021 সালে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে বাংলাদেশের 22টি তরতাজা প্রাণকে নিভিয়ে দিয়েছিল, এবং তারাই আবার 2024 সালে কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ ছাত্র জনতা যখন মাঠে নেমেছিল অধিকার আদায়ে, তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছিল। কাজেই এই আওয়ামী লীগ এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠী, যার পরিকল্পনা হয় দিল্লিতে বসে এবং সেটা এক্সিকিউশন হয় এই বাংলাদেশে। এরকম একটি বিদেশের ষড়যন্ত্র প্রেসক্রিপ্টেড একটা সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার এবং তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে বলে আমরা মনে করি না। এবং বাংলাদেশের মানুষ, শহীদ আহত পরিবারগুলো আগামীতে এই আওয়ামী লীগকে নতুন করে রাজনীতিতে পুনর্বাসন হওয়া যে অপষড়যন্ত্র সেটিকে রুখে দেবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক জনাব আলী নাসির খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরীর উদ্যোগে আজকে যে আলোচনা সভা 5 মে শাপলার গণহত্যা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি। খুবই প্রাসঙ্গিক বিষয়ে আজকে আলোচনা সভাটি করেন। তো আপনারা সবাই জানেন যে এই 5 অগস্টের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলার গণহত্যা নিয়ে একটা মামলা হয়েছে। তো আমাদের পক্ষ থেকে দাবি বা দেশবাসী তাকিয়ে আছে এর সুষ্ঠু তদন্ত হবে, তদন্ত পরে এর বিচার সম্পন্ন হবে। কিন্তু আমরা যদি প্রেক্ষাপটটি বিবেচনা করতে চাই যে 5 মে আসলে কি হয়েছিল, মোটা দাগে দেখুন, আলেম সমাজের প্রতি বা যারা ইসলাম প্রেমী বা খুব শান্তিপূর্ণভাবে যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক ছিলেন, এমনকি ধর্মপ্রাণ মানুষ, গত 16 বছর
বছরে, বিশেষ করে 8 সালের পরে হাসিনা রেজিম যখন শক্তি সঞ্চয় করতে থাকে, প্রথম খড়গটা তাদের উপর নামে। এর প্রথম কারণ হিসেবে আমরা দেখতে চাই যে ক্ষমতাকে দীর্ঘায়িত করা, ভিন্ন মতকে দমন এবং এই ইসলামপন্থী মানুষদের মধ্যে, ইসলামপন্থী আমি আলাদা রাজনৈতিক কারণে বলছি না, যে দিল্লির দাসত্ব না করা এবং আওয়ামী লীগের অপকর্মের বশ্যতা স্বীকার না করা এবং নিজেদের স্বাধীন মতামত প্রকাশ করা। আমরা আলম সমাজের পক্ষ থেকে সেটি দেখছি যে প্রত্যেকটি যৌক্তিক আন্দোলনে এবং দেশ যখন বিপন্ন হতে গেছে তখন কিন্তু আলেম ওলামা এগিয়ে এসেছিলেন। 2013 সালে সেই ঘটনায় আমরা যদি আমরা পাশাপাশি সেখানে শাপলাকে দেখতে হবে, তখন একটি ট্রাইব্যুনাল হয়, সেখানে একটি বিতর্কিত বিচার অনুষ্ঠিত হচ্ছিল, তারও আগে একটি নারী নীতি নিয়ে আলাপ হচ্ছিল। সব মিলিয়ে আলেম ওলামারা তখন খুব সাধারণ দাবি দাওয়া করেছিলেন 13 দফায়। তো সেখানে কোনো রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে ভেঙে ফেলার, এই সরকারকে চেঞ্জ করার এগুলো ছিল না, খুবই সিম্পল চাওয়া পাওয়া। তো দেখুন, উত্তরাধিকার আইনের চেঞ্জেসের ক্ষেত্রে সেখানে আলেম ওলামাদের একটা অবজারভেশন অবশ্যই থাকবে এবং দেশে যদি এমন কোনো তৎপরতা থাকে যেটা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়, সেখানে আলেম সমাজের ভূমিকা থাকবে। এই ধরনের খুব স্বাভাবিক চাওয়া পাওয়া ছিল। এবং একটা জিনিস খুব বিস্ময়কর, এই আলেম ওলামাদের পক্ষ থেকেই শাহবাগে যে ফেসিবাদের পদধ্বনি দেখা দিয়েছিল, ফেসিবাদ যে কায়েম হয়েছিল, তার যে আমরা যদি বুঝে খুব শক্তিমত্তার সাথে যে প্রতিবাদ, সেটি কিন্তু তখন হেফাজতে ইসলাম বা আলেম ওলামারা করেছিলেন। এবং আমরা 2013 সালে 5 মে ঘিরে এত বড় গণ জমায়েত এবং বাংলাদেশের মানুষের এত আকণ্ঠ সমর্থন আমরা অন্য কোনো আন্দোলনে এই স্মরণকালীন ইতিহাসে, বিশেষ করে আমাদের প্রজন্মে দেখিনি। খুবই বিস্ময়কর ছিল জনগণের যে সমর্থন ছিল, এটি বুঝবার জন্যে আপনার ঢাকা শহর সেদিন লোকারণ্য ছিল। সেই সাদা পাঞ্জাবি পরা বা টুপি পরা এবং সাধারণ মানুষজন যেভাবে নেমে এসেছিলেন এবং যেভাবে সেদিন সাধারণ মানুষের সহযোগিতা ছিল, এটি একটি গণ দাবি বা গণ আন্দোলনে পরিণত হয়েছিল। আমি শেষ করব। তো সেই আন্দোলনকে তৎকালীন হাসিনা সরকার তার ক্ষমতার বিরুদ্ধে চ্যালেঞ্জ অনুভব করে দিল্লির যোগ সাজসে স্পষ্ট হয়ে বলতে হয়, তখন ভারতের আধিপত্যবাদ বিরোধী সেন্টিমেন্ট ছিল তীব্র, খুবই নোংরাভাবে, ন্যাক্কারজনকভাবে যেভাবে গণহত্যা পরিচালনা করে, সেভাবে রাতের অন্ধকারে আলো নিভিয়ে সাউন্ড গ্রেনেড, লাইভ বুলেট এবং অন্যান্য মিলিটারি গ্রেডে মারণাস্ত্র সেগুলো ব্যবহার করেছিল। এবং সেখানে শতাধিক মানুষ শাহাদা বরণ করেন। সেই লাশগুলোকে তারা গোপন করে এবং সেগুলোকে খুব আনআইডেন্টিফাইড অবস্থায় বিভিন্ন জায়গায় কবরস্থ করা হয় এবং স্বজনরা যাতে কোনোভাবে সেই লাশের খোঁজ না পায় এবং এটা নিয়ে যাতে মামলা মোকদ্দমা না হয়, সব ধরনের একটা ওয়ার ক্রাইম যেভাবে হয়, একটা যুদ্ধ অপরাধ, সেভাবে কিন্তু এটি সংগঠিত হয়েছিল। এবং সেখান থেকেই এই যে বিরোধী মতকে দমন করা এবং ক্ষমতা কাঠামোকে দীর্ঘায়িত করা, তাদের এই রেজিমকে লম্বা করা, সেখান থেকে কিন্তু সূচনা হয়। এবং তারপরে আমরা এই গুম খুন থেকে শুরু করে যত ধরনের অপরাধযোগ্য করে, তা কিন্তু হাসিনা রেজিম সিস্টেমেটিক্যালি করেছে। এই যে আমরা মানবাধিকার হাইকমিশন যেটি রয়েছে জাতিসংঘের, তার জন্য রিপোর্ট দিল 5 আগস্টের পরে, এই সিস্টেমেটিক গণহত্যার সাথে তারা কিন্তু রাষ্ট্রযন্ত্রকে মিলিয়েছে, বিচার বিভাগকে একত্রিত করেছে, তাদের আওয়ামী লীগ, যুবলীগ সহ তাদের যে স্বেচ্ছাসেবক লীগ সংগঠনগুলো একত্রিত করেছে, সিভিল ব্যুরোক্রেসিকে একত্রিত করেছে। মানে সিস্টেমেটিক এই ক্লিনজিং এর জন্য বিরোধী মতকে যা করবার, এটি কিন্তু আপনার হাসিনা রেজিম করেছে। তো কথা লম্বা করছি না। তো এই 5 মের যে ঘটনা 2013 সালকে, এটা খুব ক্রিটিক্যালি দেখতে হবে। এটা বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আমরা সেই হেফাজতের ইস্যু এবং শাহবাগে যে ফেসিবাদের উত্থান হয়েছিল, এই দুই প্রেক্ষাপট বা এই দুই প্রশ্নকে আমরা যদি পরিষ্কারভাবে বুঝতে পারি, তাহলে আমরা মনে করছি ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি বুঝতে আমাদের খুবই সুবিধা হবে। তো আমি এই বলে শেষ করছি যে এই হেফাজতের শাপলা চত্বরের যে গণহত্যা, সেই গণহত্যার সুষ্ঠু তদন্তপূর্বক যা বিচার হয়, দৃষ্টান্তমূলক বিচার হয়, এবং এটাকে আমরা যদি একটা পলিটিক্যাল লেসন হিসাবে আমরা এই প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম বা সক্রিয় রাজনৈতিক দলগুলো নেয়। এবং আমি এটি বলে শেষ করছি, এই নতুন বাংলাদেশে এই 5 আগস্টের পরে, আমাদের এই অভূতপূর্ব এই গণঅভ্যুত্থানের পরে, ধর্মীয় মত লালন করবার জন্যে, কেউ ইসলাম পড়ার জন্যে বা রাষ্ট্রের কাছে কেউ যৌক্তিক দাবি দেওয়া পালন করবার জন্যে শুধুমাত্র দাড়িটোপা হওয়ার কারণে কোনোভাবে যাতে কোনো ধরনের নিষ্পেষণের শিকার না হয়। জাতীয় নাগরিক পার্টি আমরা বহুত্ববাদে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি।
মানুষের সমান অধিকার বিশ্বাস করি। রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক যে অধিকারগুলো রয়েছে সেগুলোকে আমরা ধারণ করি, লালন করি। তো আমাদের এই প্রতিরোধ সংগ্রাম, আমাদের এই গণহত্যার বিচারের দাবি এবং এই সংস্কার, গণপরিষদ সহ এবং এই দাবিগুলো আমরা সোচ্চার থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম। সেই হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং তৎকালীন সেক্রেটারি জেনারেল আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে আমি আজকে প্রথমেই 5ই মে শাপলা চত্বরের একটি স্মৃতি, জুনায়েদ বাবুনগরী সাহেব হুজুরের সাথে যখন তিনি স্টেজে ট্রাকের উপর ছিলেন, আমরা হুজুরকে বললাম যে হুজুর, যে কোনো সময় হামলা হতে পারে, আপনি এখান থেকে সরে আসুন। তো এক ঝাঁক ছাত্রদের সামনে রেখে হুজুর বললেন, আমি এদের একা ফেলে রেখে কোথাও যাব না। এবং তার কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হয়। সেদিন ঢাকা প্রায় 6টি জায়গায় আমরা অবস্থান করেছিলাম। আমাদের দায়িত্ব ছিল বাবুনগর ব্রিজের গোড়ায়। তো সেখান থেকে যখন আমরা শাপলা চত্বরে মিছিল নিয়ে যেতে থাকি, তখন প্রতিটা মোড়ে মোড়ে ছাত্রলীগ রামদা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। এবং বিকাল হতে হতে স্টেজের সামনে 3টি গলা কাটা লাশ আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারি না। আমরা দীর্ঘদিন এই ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি। আমরা আক্ষেপের সাথে বলি, এখনো কেন একটি তদন্ত কমিশন গঠন করা যায়নি, যে শাপলার পাটাতনে দাঁড়িয়ে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে একটি প্রজন্ম আন্দোলন করেছে। সেই শাপলার শহীদদের জন্য একটি সুষ্ঠু তদন্ত কমিশন এখনো 9 মাস হওয়ার পরেও, দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও কেন গঠন করা যায়নি। আমরা দেখেছি একটি মামলা হয়েছে হেফাজতের পক্ষ থেকে, এবং সেই মামলায় প্রসিকিউটর সরাসরি জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে তৎকালীন ফ্যাসিবাদের দোসর শাহবাগের পৃষ্ঠপোষকেরা জড়িত ছিল। কিন্তু আমরা এখনো এর সুষ্ঠু কোনো তদন্ত, কোনো বিচার প্রক্রিয়া শুরু হতে দেখছি না। আমরা এখনো ভুলিনি, যখন আমরা শাপলা চত্বরে দাঁড়িয়েছিলাম, সৈয়দ আশরাফ আলটিমেটাম দিয়েছিল, সন্ধ্যার মধ্যে যদি আমরা শাপলা চত্বর না ছেড়ে যাই, তাহলে আমাদের উপর সেখানে গণহত্যা চালানো হবে। ঠিক তাই হয়েছে। অতএব যদি জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরাসরি নির্দেশ পরে এই নির্দেশনাকে দলিল হিসাবে ধরে তাকে হত্যাকারী ধরা যায়, তাহলে শাপলা হত্যাকাণ্ডের যে নির্দেশদাতা এই আওয়ামী লীগ এবং তার নেতৃবৃন্দ, তাদেরকে কেন সরাসরি দোষী সাব্যস্ত করে আওয়ামী লীগকে এই হত্যাকাণ্ডের দায়ে দোষী করা হবে না? এই প্রশ্ন আমরা রাখতে চাই। এবং আমরা সর্বশেষ একটি কথা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমি আর পুনরাবৃত্তি করব না, শুধু একটা কথাই বলি, আমরা এই পরিবেশে সেই বিভাজনের রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমরা দেখেছি আওয়ামী লীগ যে কাজটি করেছে, বেশ কয়েকটি উপায়ে এই হত্যাকাণ্ডকে তারা বৈধতা দিয়েছে। সে সময়ের কথা আমরা এখনো ভুলে যাইনি, যখন দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো হেফাজতের আন্দোলনকে, শান্তিপূর্ণ উপায়ের আন্দোলনকে, যে আন্দোলনে আমরা তসবিহ জায়নামাজে এসেছিলাম, চিরামুড়ি নিয়ে সারা দেশ থেকে নিরীহ মাদ্রাসার ছাত্ররা এসেছিল, সেই আন্দোলনকে তাণ্ডব বলে আখ্যায়িত করেছে। আমরা সে কথা ভুলে যাইনি। যখন শুধুমাত্র আমাদেরকে একটি অরাজনৈতিক আন্দোলন, একটি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের আন্দোলন, সেই আন্দোলনকে রাজনৈতিক প্রতিপক্ষ বানানোর জন্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি, জামাত, হেফাজত একই হাইপেনে মিডিয়াগুলো হাইলাইট করে লিখত। আমরা সে কথা ভুলে যাইনি। আমাদেরকে ডিহিউম্যানাইজ করে রাখা হয়েছিল। এবং এই গণহত্যার পর থেকে আজকে আমরা দেখতে পাই হেফাজতের পক্ষ থেকে সর্বপ্রথম 93 জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ পেয়েছে। এর আগে অধিকারের পক্ষ থেকে 61 জনের একটি তালিকা এসেছে। কিন্তু সেই সময়ের বাস্তবতাটা এত কঠিন ছিল, আমাদের যারা শহীদ হয়েছিলেন, এমনকি যারা আহত হয়েছিলেন ন্যূনতম, তারা হসপিটালে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা ছিল না। পরিবারগুলোর কাছে গিয়ে থানার এসি, ওসি, ওরা গিয়ে এমনভাবে হুমকি ধামকি দিয়েছে যে তারা মামলা করার কোনো সাহস পায়নি। তালিকা করা তো অনেক পরের কথা। অর্থাৎ এই ছিল হেফাজত সময়কার বাস্তবতা। কিন্তু আমরা এখন এই অজুহাত দিলে হবে না। যেহেতু একটি তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ আগে আমরা সুস্পষ্টভাবে এই দাবি সামনে রাখতে চাই যে এই হেফাজতের হত্যাকাণ্ডের বিচার এবং এর সুষ্ঠু তদন্ত
এবং শহীদদের স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে। আমাদের এই সুস্পষ্ট দাবি দেওয়াকে সরকার আমলে নিবে আশা রাখছি। বিশেষভাবে সরকারে থাকা যে উপদেষ্টারা হেফাজতে হত্যাকাণ্ড নিয়ে কাজ করতে গিয়ে জুলুমের শিকার হয়েছেন, তারা এই সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় এবং সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ায় ও শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় যথাযথ ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাওলানা আশরাফুদ্দিন মাহাদিকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত শাপলা হত্যাকাণ্ডের একযোগ বিচার, সুষ্ঠু তদন্ত, শহীদদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ রাষ্ট্রের দায় শীর্ষক আজকের এই আলোচনা সভার এ পর্যায়ে বক্তব্য নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বক্তব্য নিয়ে আসছেন আরিফুল ইসলাম আদিব। আসসালামু আলাইকুম। যেহেতু অনেক বক্তা বক্তব্য দিয়েছেন এবং একই টপিক পরে অধিকাংশ কথাই চলে আসছে, শুধুমাত্র একটি জিনিস বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতিকে বিভাজিত রাখার জন্য যেভাবে মুক্তিযুদ্ধ বনাম ইসলামকে যেভাবে এখানে কালচারালি দাঁড় করিয়েছিল, এবং সেই জায়গাটিতে আমরা দেখবো যে এখানকার যখন সংস্কৃতিতে নাটক কিংবা সিনেমা বানানো হয়, আপনি দেখবেন যে একটা কিশোর ছেলেকে তাকে অস্ত্র দিয়ে তাক করা হয়, তাকে বলা হয় কালেমা পড়তে, তিনি জয় বাংলা স্লোগান দেন। অর্থাৎ এই যে জয় বাংলার স্লোগান এবং মৃত্যুর সময় তার কালেমা পড়তে চায় না, এই যে একটা ন্যারেশন, অর্থাৎ তার হচ্ছে ধর্মীয় যে চিন্তা, সেটার জায়গা থেকে জয় বাংলাকে প্রাধান্য দেওয়া, এই ন্যারেশনটার চূড়ান্ত রূপ হচ্ছে সর্বশেষ যে ফ্যাসিবাদী সরকার করেছে, সেটার চূড়ান্ত রূপ ধারণ করেছে। বাংলাদেশের রাষ্ট্র হিসাবে সমাজে একটা বৃহত্তর অংশ জনগোষ্ঠীকে শুধুমাত্র ধর্মীয় আচার আচরণের কারণে তাদেরকে সমাজচ্যুত করা হয়েছে, তাদেরকে নামহীন করা হয়েছে, তাদেরকে পরিচয়হীন করা হয়েছে। আপনি দেখবেন যে পুরো বাংলাদেশে প্রায় 20,000-এর অধিক কওমি মাদ্রাসা আছে। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে 54 বছরে এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলার যতগুলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান দরকার, যতগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দরকার, এত পরিমাণ মাধ্যমিক স্কুল করতে পারেনি। ফলশ্রুতিতে এই কওমি মাদ্রাসার মাধ্যমে যেটি হয় যে সমাজের অতি দরিদ্র জনগোষ্ঠী এবং এখন কিছু কিছু ক্ষেত্রে উচ্চ মধ্যবিত্তেরও একটা বড় অংশ এখানে পড়াশোনা করে। রাষ্ট্র যেখানে অতি দরিদ্র জনগোষ্ঠীর বড় একটা অংশের সোসাইটি তার দায়িত্ব নিতে পারে না, তার শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের উপজেলা পর্যায়গুলোতে কিন্তু এই কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠছে। সমাজে যার পরিচয় থাকে না, অভিভাবকহীন থাকে, এতিম থাকে, তাদেরকে মিনিমাম ন্যূনতম থাকা খাওয়ার ব্যবস্থা করা এবং ন্যূনতম সাক্ষরতার জ্ঞান যে দেওয়া হয়, সেটা কিন্তু এই কওমি মাদ্রাসার ফলে সামাজিক দায়িত্ব পালনের জায়গা থেকে এটার একটা বড় গুরুত্বপূর্ণ, যা রাষ্ট্র দায়িত্ব পালন করতে পারে না, সেখানে এই কওমি মাদ্রাসাগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে আমরা যেটি বলবো যে শাপলা যে হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের জন্য আমাদের কয়েকটি দৃষ্টিকোণ থেকে বিচারে দাবি করতে হবে। প্রথমত হচ্ছে শাপলা হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই সময় আওয়ামী লীগের যারা সরাসরি নির্দেশদাতা ছিলেন এবং যারা পরিকল্পনা করেছিলেন, সে আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে সরাসরি বিচারে আওতায় আনতে হবে। একই সাথে সেই সময় পুলিশ, র্যাব, বিজিবি যারাও দায়িত্বে ছিলেন, সরাসরি পুলিশের আইজি থেকে র্যাবের মহাপরিচালক কিংবা ডিএমপি কমিশনার যারা ছিলেন, এদের প্রত্যেককে বিচারে আওতায় আনতে হবে। একই সাথে আমরা দেখেছি শাপলা হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য, সম্মতি উৎপাদন করার জন্য বিশিষ্ট নাগরিকের বেশে, বুদ্ধিজীবীর বেশে যারা শাপলা হত্যাকাণ্ডর সম্মতি উৎপাদন করেছেন, হত্যাকাণ্ডকে যারা এই সমাজ থেকে একটা যে হত্যাকাণ্ড হয়েছে, অপরাধ হয়েছে, সেই অপরাধকে লোপ করার জন্য যারা সম্মতি উৎপাদন করেছেন, সেই সব বুদ্ধিজীবী এবং নাগরিকদেরকেও বিচারে আওতায় আনতে হবে। এবং তাদেরকে শুধু বুদ্ধিজীবী
বিশেষ নাগরিক না, তাদেরকে বলতে হবে উগ্রবাদী নাগরিক। আমরা দেখেছি এখানকার দীর্ঘদিন সমাজ বাস্তবতায় যারাই এই মুসলিম আইডেন্টিটি কিংবা পরিচয় সংস্কৃতি ধারণ করেন তাদেরকে এক ধরনের